আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি সকালের নাস্তার আগ মুহূর্ত থেকে। সাধারণত যেমনটা আমরা গৃহিণীরা করে থাকি, সকালবেলা কিচেনে আসলে অনেকগুলা কাজ থাকে। আর আমার আজকের এক্সট্রা যে বাড়তি কাজ এটা হলো চুলাটা পরিষ্কার করা। গতকাল রাতে আমি রাতের খাবারের সময় ডিম পোচ করার ভাজি করার সময় অনেক তেল ছিটছিটে হয়ে গেছিলো কারণবশত চুলাটা। তারপর এতটা ব্যস্ত হয়ে গেছি, আবার ঘুমের সময় হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে আর চুলাটা পরিষ্কার করা হয়নি। তো যেহেতু শুধুমাত্র তেলের কারণে ময়লাটা হয়েছে, অপরিষ্কার হয়েছে, তো চিন্তা করলাম তেমন একটা সমস্যা হবে না, তেলা পোকা আসবে না, তো থাক সকালেই করে নেব। তো সকালে সবার প্রথমে চুলাটা পরিষ্কার করে নিতে হয়েছে। আমি সাধারণত রাতের বেলায় সব কিছু একদম ক্লিন করে রাখি, যাতে সকালে কিচেনে আসলে ফ্রেশ সব কাজ করে নিতে পারি। তারপর আমি রুটির জন্য আটাটা তৈরি করে ওটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তাতে করে হয় কি, পাতিল থেকে আটাগুলো খুব দ্রুত উঠে যায় আর আটাটাও অনেক সফট হয়, রুটিটা বেলে নিতে সুবিধা হয়। এরপর রুটির আটাটা 2-4 মিনিট যতক্ষণ থাকবে দমে, ততক্ষণে আমি ভাত রান্নার জন্য চালটা ধুয়ে নিছি আর ভাতের পানিটা বসিয়ে দিছি। এতে করে হয় কি, অনেকটাই সুবিধা হয় আর সময়টাও অপচয় হয় না। এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি আর পাশাপাশি আমার দুপুরে রান্নার জন্য ভাতটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এতে মন্দ কি, আমি চেষ্টা করি সব সময় সময়কে কাজে লাগাতে। আসলে সময়ের অপচয় যে আমাদের জন্য মানে কি, যারা সময় নষ্ট করে কিংবা সময় চলে গেলে আর সাধন হয় না, একটা কথা আছে না, তখন বোঝা যায় আর কি। যদিও মাঝে মাঝে আমিও অলস হয়ে যায়, অনেক কিছুই অনেক সময় ফেলে রাখি, করতে পারি না, তবে সব সময় চেষ্টা করি প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর। তো এদিকে চুলায় ভাতটা হচ্ছে আর অন্যদিকে আমি নাস্তার জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি। তবে আমরা অনেক কিছু জানি এবং মানি, আবার হয় কি, কিন্তু জানলেও মানা হয় না। আবার অনেক সময় ভাগ্যের পরিক্রমেও হয়তো অনেক কিছু অনেক রকম হয়ে যায়, আসলে সব সময় একরকম হয় না। যেমন আজকে আমার রুটির আটাগুলো এমন হয়েছে, গত বেশ কয়েকদিন থেকেই কিন্তু আমি নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করি না, তো আজ ভাবলাম একটু শেয়ার করি। কিন্তু আজকে কি হলো, মাঝে মাঝে এরকম হয়, আমি যে ক্যামেরা অন করেছি তার জন্য না, অনেক সময় দেখা যায় কি এত ভালো হয় রুটিগুলা, সবগুলো রুটি ফুলে একদম ফুলকো। আজ কেন জানি আমার প্রথম রুটিটাই তাওয়ায় দেওয়ার সাথে সাথে পুড়ে গেছে। আগুনও আমার কাছে মনে হয়েছে ঠিক ছিল, কিন্তু কেন পুড়ে গেছে জানি না। তারপর আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে তাওয়াটা মুছে নেওয়ার পর রুটিগুলো ভালো হয়েছে। তো ভালো হয়ে হবে কি, বেলার সময় আজকে আমার রুটিগুলো অনেক ডিস্টার্ব হয়েছে। এই তো দেখতে পেলেন একটা রুটি বেলিনের ধাক্কায় ফেটেও গেছে। তবুও কাজটা যখন শুরু করেছি এর শেষটাও তো করতে হবে। তারপর নাস্তার পর্বটা কমপ্লিট করে আমি চলে গেলাম আমার রুমটা গুছিয়ে নিতে। ক্যামেরায় রুমটা গুছিয়ে নিলাম, কিন্তু এরপর আমি একটু কিচেনে গিয়েছি। কিচেন থেকে আসার পর এই পর্বটা এসে দেখি এই অবস্থা, আমার খাটটা নাকি গোছানো হয়নি। উনি খুব ভালোভাবে গোছাচ্ছেন আর আমি আসার সাথে তো আরও খুশি যে আমি বাহাবা দেবো ওনাকে, মাশাল্লাহ বলতে হবে, আমি মাশাল্লাহ বলতাম। উনি খুব ভালোভাবে গুছিয়েছেন। তো পরে আমি আবার চেষ্টা করলাম এগুলো গুছিয়ে রাখার, কিন্তু না, ও দিবে না, ওর মতো করে গুছিয়ে রাখবে, খাট এভাবেই গুছাতে হয়। তো আর কি করার, হার মেনে নিলাম, চলে গেলাম কিচেনে। তো যে মাংসগুলো ধুয়ে রেখেছি, আজ কোরবানির মাংস আমি প্রথম রান্না করতেছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস আমি মেখে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ কম, মাত্র 2 জন, আউসব তো একদম হিসাবেরই বাহিরে, তাই 1 কেজি পরিমাণ করে রান্না করলে আমাদের হয়ে যায়।
এরপর আদা ছিল না, ফ্রিজে কুচানো ছিল, তো ওই কুচানো আদাগুলাই আমি ব্লেন্ড করে নিচ্ছি আর একটা ট্রে বক্সে রেখে দিচ্ছি। এখানে কিউব হওয়ার পর আমি আদাগুলো একটা তুলে নিয়ে একটা বক্সে রেখে দেবো। আসলে এভাবে রেখে দিলে রান্নায় সুবিধা হয়। অনেকে বলে থাকে এরকম ফ্রোজেন মশলা দিয়ে রান্না করলে নাকি গ্যাসের সমস্যা হয়। তবে এখন যে ব্যস্ত থাকে মানুষ বা সবাই নিজ নিজ কাজকর্মে এত বেশি ব্যস্ত থাকে, এরকম সহজ উপায়গুলো অবলম্বন না করলেও হয় না। আসলে প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না করা সম্ভব না। আর আমরা যারা কোনো রকম হেল্পিং হ্যান্ড যারা একা হাতে কাজ করি তাদের জন্য তো একদমই সম্ভব না। আর অন্যদিকে ছোট বাচ্চা আছে, ওরও তো একটা এক্সট্রা কেয়ারের দরকার আছে। তো সব কিছু মিলিয়ে এভাবে খেতে হয়। আসলে এতটা সচেতন হয়ে চলা যায় না, যদি কেউ পারে চলবে। এখন আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমার এই যে মাংস রান্নাটা দেখতেছেন, খুব দ্রুত হাতে রান্না করতেছি। এটা দেখে কেউ একদমই ভাববেন না আমি একজন পাকা রাঁধুনি, মোটেই না। আজকের এই মাংস রান্নার রেসিপিটা কিন্তু আমি সকালবেলা দেখে নিয়েছি মাম হিরাজ কিচেন চ্যানেল থেকে, যেটা আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মামহিরা আফুর কিচেন চ্যানেল। তো আমি আপুর অনেকগুলো রান্নাই অনেক সময় ট্রাই করেছি, আসলে কখনো শেয়ার করা হয়নি। আর তখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না। মাশাল্লাহ আফুর রেসিপিগুলো একদম ভালোভাবে যদি ফলো করতে পারে খুব ভালো হয় রান্নাটা। আর এক দুইটা আইটেম স্কিপ করলেও দেখি যে তেমন একটা সমস্যা হয় না। তো আমি যে কোনো সময় রান্না বান্না করার আগে চেষ্টা করি কিছু একটা ভিডিও দেখে নিতে। তো আয়েশা সিদ্দিকা এবং মামহিরা আপু এই দুজন আপুর রান্নাগুলো আমি ফলো করার চেষ্টা করি। এই যে এদিকে একটা সাদা প্লেন পোলাও তৈরি করে নিচ্ছি, ওখানেও একটা টিপস আমি মামহিরা আপুর কাছ থেকে শিখেছি যে পোলাওয়ের যে পেঁয়াজটা আছে ওটা বেশি ভাজতে নেই, বেশি ভাজলে পোলাওগুলো লাল কিংবা হলুদ বর্ণের হয়ে যাবে। তো এই ছোটোখাটো টিপসগুলা আমরা ফলো করে অনেক কিছু শিখি। শুধু রান্নার ক্ষেত্রে নয়, ব্লগিংয়ের ক্ষেত্রে দেখা যায় একে অন্যকে ফলো করে নিজে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করে। আর আমার মনে হয় না কাউকে দেখে কিছু শিখলে বা অনুপ্রাণিত হলে এটা একেবারেই কপি হয়ে যায়। হুবহু কপি করা একটা, আর আরেকজনকে দেখে নিজে চেষ্টা করা ওইটা অবশ্যই আরেকটা বিষয়। এই কথাগুলা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, দয়া করে কথাগুলা কেউ আবার গায়ে মাখবেন না। তো আস্তে আস্তে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, অথচ এই অনুরোধটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই করতে পারতাম। আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ অবশ্যই। আর ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ বিকেলের নাস্তায় পায়েস এবং কিছু আম পরিবেশনার মাধ্যমে ভিডিওটি শেষ করতে হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।